কাউন্টার টেরোরিজমের কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগে ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান। মির্জা ফখরুল বলছেন, অর্জিত বিজয় ধৈর্যের সঙ্গে ধরে রাখতে হবে। সবশেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আওয়ামী লীগের শপথ। তারা বলছে, যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারবো ততদিন আমরা ঘরে ফিরবো না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে, সেনারা বেসামরিক লোকদের উপর আর গুলি চালাবেন না। বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান, তিনি দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই ভারতীয় কর্মকর্তা বলেন, বার্তাটি পরিষ্কার ছিল, শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি। ওই বৈঠক আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায়, হাসিনার 15 বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুবই কমই সহ্য করেছেন। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে 91 জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পরে দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছিল। জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী রোববার সন্ধ্যার আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন। সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরো প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি সাড়া দেননি। তবে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধু জানতাম তিনি ঘোষণা দিবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে ক্ষমতা হস্তান্তর হয় সেটাই ছিল তার পরিকল্পনা। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম, আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার শাসনের শেষ 48 ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য গত সপ্তাহের ঘটনাবলী সম্পর্কে অবগত 4 জন সেনা কর্মকর্তা এবং এসব ঘটনা কাছ থেকে দেখেছেন এমন 2টি সূত্র সহ 10 জনের সঙ্গে কথা বলেছে। বিষয়টি সংবেদনশীলতার কারণে তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। শেখ হাসিনা গত 30 বছরের মধ্যে 20 বছর ধরে বাংলাদেশ শাসন করেছে। হাজারো বিরোধী নেতা কর্মীকে গ্রেফতারের পর গত জানুয়ারিতে তিনি 4র্থ মেয়াদে নির্বাচিত হন। এই নির্বাচন তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা বর্জন করেছিল। উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের জন্য আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার উপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয়। সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়। শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে ব্যাখ্যা দেননি ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশের 3 সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে 241 জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্যে হাসিনাকে সমর্থন করা যায় না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল, সেটি সম্ভবত সেনাবাহিনীর প্রধানের উপর চাপ সৃষ্টি করেছে, কারণ সেনারা বাইরে আছেন, কি ঘটছে তা তারা দেখছেন। ওয়াকারুজ্জামান বৈবাহিক সূত্রে হাসিনার আত্মীয়। তিনি গত শনিবার প্রধানমন্ত্রীর প্রতি তার সমর্থন নড়বড়ে হওয়ার লক্ষণ দেখেছিলেন। সেদিন তিনি একটি অলংকৃত কাঠের চেয়ারে বসেছিলেন। সেদিন সেনাবাহিনীর মতবিনিময় সভায় শতাধিক ঊর্ধ্বধারী সেনা কর্মকর্তার সামনে বক্তৃতা করেছিলেন। সেনাবাহিনীর পরে এই আলোচনার কিছু বিবরণ প্রকাশ্যে আনে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, সেনাপ্রধান ঘোষণা দেন জীবন রক্ষা করতে হবে। তিনি কর্মকর্তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এটাই ছিল প্রথম ইঙ্গিত যে বাংলাদেশের সেনাবাহিনী
সেনাবাহিনী জোরপূর্বক সহিংস বিক্ষোভ দমন করবে না, যা হাসিনাকে অরক্ষিত অবস্থায় ফেলে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা গত সোমবার কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছিলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খানও ছিলেন। শাহিদুল আনাম খান বলেছেন, সেনাবাহিনী আমাদের বাধা দেয়নি। তিনি যা অস্বীকার করেছিলেন সেনাবাহিনী তা করেছে। অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কারফিউয়ের প্রথম দিন গত সোমবার হাসিনা গণভবনের ভিতরে ছিলেন। রাজধানী ঢাকার একটি খুবই সুরক্ষিত কমপ্লেক্স এটি, যা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। বাইরে বিস্তীর্ণ শহরের রাজপথে লোকজন জড়ো হয়েছিল। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের নেতাদের গণযাত্রার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ শহরের কেন্দ্রস্থলের দিকে যাচ্ছিলেন। ভারতীয় কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুই বাংলাদেশের তথ্য অনুযায়ী পরিস্থিতি হাসিনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৭৬ বছর বয়সী এই নেত্রী সোমবার সকালে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। বাংলাদেশের একটি সূত্র জানায়, লন্ডনে বসবাস করা শেখ হাসিনার বোন সে সময় ঢাকায় ছিলেন। তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, একসঙ্গে উড্ডয়ন করে দেশ ছাড়েন। স্থানীয় সময় দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে রওনা হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল মঙ্গলবার দেশটির সংসদে বলেছেন, যোগাযোগ থাকা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তিকে জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি। এস জয়শঙ্কর বলেন, কিন্তু কারফিউ উপেক্ষা করে সোমবার ঢাকায় জনতা জড়ো হওয়ায় হাসিনা নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি তখনকার মতো ভারতে আসার জন্য অনুমোদন চেয়ে অনুরোধ জানিয়েছিলেন। ভারতের আরেক কর্মকর্তা বলেন, হাসিনাকে কূটনৈতিকভাবে জানানো হয়েছিল ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এ কারণে তার অবস্থান সাময়িক হতে হবে। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান বিক্ষোভকারী দল। তিনি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, ভারতের ভুল লোকদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, দয়া করে আপনার পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করুন। রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা। আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার সকালে ৭ আগস্ট তিনি একথা জানান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে আসা নিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস আজ রাতে দেশে ফিরছেন না, তিনি আগামীকাল দেশে ফিরবেন। এর আগে গতকাল রাষ্ট্রপতির সাথে ৩ ঘন্টার বেশি সময় ধরে ৩ বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন। কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ বন্দী, গুলিতে নিহত ৬। ২০৯ জন বন্দী পালিয়ে গেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। আর পালানোর সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছে ৬ বন্দী। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার। নিহত বন্দীরা হলেন মোহাম্মদ জিন্না, আজলাক হোসেন, আফজাল হোসেন, স্বপন শেখ কালু, রাধেশ্যাম হরিজন ও ইমতিয়াজ পাভেল। সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দীরা গতকাল মঙ্গলবার বিদ্রোহ করেন। এ সময় তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদের বাধা দিলে বন্দীরা তাদের উপর চড়াও হন। তাদের মারধর করে বন্দীরা দেয়াল ভেঙে, দেয়াল টপকে, আবার কেউ দেয়ালের সঙ্গে পাইপ লাগিয়ে পালিয়ে যেতে চান। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা 2টি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত, সেই হিসাব নিকাশও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরের ভোটের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 4 কোটি 36 লাখ টাকার সম্পত্তি রয়েছে। ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কাউন্টার টেরোরিজমের কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয়। বুধবার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে পাওয়া গেছে কিনা তা জানা যায়নি। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। মূলত তারা ডিবি অফিসের গুম সেলের বিষয়ে খোঁজ নিতে আসেন। এ সময় তারা ডিবি কার্যালয়ের সামনে নামাজও আদায় করেন।
অর্জিত বিজয় ধৈর্যের সঙ্গে ধরে রাখতে হবে, মির্জা ফখরুল। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা সরকার পতনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা সামনের দিনে সুসংগত রেখে ধৈর্যের সঙ্গে ধরে রাখতে হবে। কোনোভাবেই যেন ব্যত্যয় না ঘটে, কেউ কোনোভাবেই কোনো অপকর্মে জড়িত হবেন না। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব বলেন। মির্জা ফখরুল বলেন, শুনছি গার্মেন্টস কারখানায় আগুন দিচ্ছে, এগুলোর সঙ্গে আন্দোলনকারীরা জড়িত নয়, এরা কখনো আন্দোলনকারী ছিল না। যারা জড়িত তারা দেশের শত্রু, জাতির শত্রু। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আওয়ামী লীগের শপথ। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার 7 আগস্ট দুপুর 12টার দিকে এ শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার উপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা। যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামায়াত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে আমরা তা রুখে দেব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবউদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারবো ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। এই শপথ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা অংশগ্রহণ করেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রয়টার্সের প্রতিবেদনে হাসিনা পতনের গোপন তথ্য।